নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি দোজাহানের বাদশা। শ্রদ্ধা নিবেদন করি ডাক্তার সাইমুল হানিমানের প্রতি, যেনার সত্যনিষ্ঠ সাধনার কারণে আমরা হোমিওপ্যাথি চিকিৎসার মতো যুগোপযোগী একটা চিকিৎসা পদ্ধতি পেয়েছি। স্যার নাসিরউদ্দিন স্যারের প্রতি, যেনার প্রচেষ্টায় আমাদের এই আজকের ক্লাস শুরু হতে চলেছে। আজকের আলোচ্য বিষয় হচ্ছে সামার সিজন ফিভার অ্যান্ড হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট। আজকের ক্লাসের শুরুতে আমরা পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য অনুরোধ করছি। যেকোনো একজন আসেন, আমি নাম তো জানি না কারা কারা কোরআন তেলাওয়াত করে, নিজে থেকে কেউ একজন আসেন কোরআন তেলাওয়াত এখনো করার আসেনি। জি, আমি করতে চাই। আমি ফোন কয়েকবার করতে ধরে নাই। আপনার অনুমতি দিলে আমি করতে চাই কোরআন তেলাওয়াত। জি জি, করুন, শুরু করুন। স্যার, আমি একটা ইসলামী সঙ্গীত বলবো, কোরআন তেলাওয়াতের পরে, অথবা কোরআন তেলাওয়াত এবং ইসলামী সঙ্গীত করতে পারেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سنة من قد أرسلنا قبلك من رسلنا ولا تجد لسنتنا تحويلا. أقم الصلاة لدلوق الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا. وقل رب أدخلني مدخل صدق واخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا. وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. صدق الله العظيم. স্যার, আসসালামু আলাইকুম। স্যার, আমি একটা ইসলামী সঙ্গীত বলতে চাচ্ছি। স্যার, সময় আছে? উনি ইসলামী সঙ্গীত গাইতে চাচ্ছেন। জি জি, হ্যাঁ, ইসলামী সঙ্গীত পরিবেশন করার জন্য আমাদের জাহিদুল ভাইকে দেন। জি জি, আমরা এই মুহূর্তে একটি ইসলামী সঙ্গীত শুনবো আমাদের শ্রদ্ধেয় জাহিদুল ইসলাম ভাইয়ের কাছ থেকে, যে আপনাকে ইসলামী সঙ্গীত পরিবেশন করার জন্য অনুরোধ করছি। স্যার, আমার কথা কি শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে, হ্যালো। বলুন। আচ্ছা, জি, আসসালামু আলাইকুম। মৃত্যুর দামে যারা বেহেশত নেই কিনে, আমার এই গানা নাজ তাদেরই স্মরণে
মৃত্যুর দামে যারা গোলার আঘাতে ভাঙে মানুষের বাস, গুলির পরে চলছে গুলি, লাশের পরে লাশ। ও গোলার আঘাতে ভাঙে মানুষের বাস, গুলির পরে চলছে গুলি, লাশের পরে লাশ। তারই মাঝে চলছে মিছিল শহীদি পনে, মৃত্যুর দামে যারা বেহেশত নেই কিনে, আমার এই গান আজ তাদেরই স্মরণে। ফিলিস্তিন চেচনিয়া গাজা আজারবাইজান উজাড় করে দিচ্ছে তাদের বুকের তাজা প্রাণ। ও ফিলিস্তিন চেচনিয়া গাজা আজারবাইজান উজাড় করে দিচ্ছে তাদের বুকের তাজা প্রাণ। এত মরণ দেখেও তাদের ভয় নেই মরণের, মৃত্যুর দামে যারা বেহেশত নেই কিনে, আমার এই গান আজ তাদেরই স্মরণে, মৃত্যুর দামে যারা লড়ছে যারা আজ ঝিলাম তীরে, খুন রাঙা পথে ওই কাশ্মীরে, স্বাধীনতার জন্যে মরণ ডেকেছে এনে, মৃত্যুর দামে যারা বেহেশত নেই কিনে, আমার এই গান আজ তাদেরই স্মরণে, মৃত্যুর দামে যারা। জি, আসসালামু আলাইকুম। রাজাকাল্লাহ খায়ের আমাদের জাদু ইসলাম ভাইকে সুন্দর একটা ইসলামী সঙ্গীত পরিবেশন করার জন্য। সারা পৃথিবীতে আজ আমরা মুসলমানরা নির্যাতিত, সকলকে হেফাজত করুন। আর এ পর্যায়ে আমাদের আজকের আলোচনা বিষয়ের উপরে আলোচনা করবেন আমাদের শ্রদ্ধা স্যার আসরুল স্যার। এর আগে সকলে করছি আমরা নিজেরা দিকে এবার আলোচনা বিষয় আমি আসলে এখনো 3-4 মিনিট আমার সময় লাগবে। হ্যাঁ, 3-4 মিনিট সময় লাগবে। আমাদের জাহিদুল ভাই আরেকটা ইসলামী সঙ্গীত পরিবেশন করুন। আমি 3-4 মিনিটের মধ্যেই স্লাইডটা শুরু করতে দেরি হয়ে গেছে। ঠিক আছে? জি, ইসলামী সঙ্গীত 3-4 মিনিটের মধ্যে। জি, না আরেকটি জি স্যার, সঙ্গীত হ্যাঁ স্যার আরেকটা ইসলামী সঙ্গীত বলবো। হ্যালো জি বলুন, জি বলুন। স্যার ইসলামিক, আচ্ছা ঠিক আছে, অনেক আগের একটা ইসলামী সঙ্গীত গাইতেছি আর কি, চেষ্টা করতেছি আর কি গাওয়ার। প্রেমের ফুল গোধারা তোমারই জন্য মাতোয়ারা, আমি হতে পারি সবই হারা, যদি তোমার প্রেমের শুধু পাই গো সারা। হে রাসূল তোমারই জন্য মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে, তোমারই জন্য মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে।
শুধু বেদনা হৃদয়ে সে বাসা বাঁধে, তোমারই জন্য মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে। সাহারা সমতৃষা এই বুকেতে, দহনে পুরে মরি হাজার দুঃখেতে। সাহারা সমতৃষা এই বুকেতে, দহনে পুরে মরি হাজার দুঃখেতে। শুধু তুমি নাই, আমি কাঁদি, আখি কাঁদে, ভুবন কাঁদে, তোমারই জন্য মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে। হারা মনে প্রশান্তি নেই, বিরহ ব্যথার দুঃখ জ্বালা। আল্লাহ প্রেমের পরশ দিয়ে হৃদয় করো গো নূরে উজালা। স্বপ্নে হলেও এসো একবার, এমে ভর বিরহ নদীর চারিধার। স্বপ্নে হলেও এসো একবার, এমে ভর বিরহ নদীর চারিধার। শুধু তোমার পথ চেয়ে আমি কাঁদি, আখি কাঁদে, ভুবন কাঁদে। তোমারই জন্য মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে। শুধু বেদনা হৃদয়ে সে বাসা বাঁধে। হুম 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 হুম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জাহিদুল ইসলাম ভাইকে। স্যার, আপনাদের কেউ জি, আমি আলোচনা করার জন্য প্রস্তুতি নিচ্ছি। জি, আসুন। স্যার আজকের আলোচিত বিষয়ের উপরে আলোচনা করার জন্য ধন্যবাদ সবাই। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. والعاقبة للمتقين. الصلاة والسلام على رسوله وعلى آله وأصحابه أجمعين. আল্লাহ রব্বুল আলমিনের অশেষ মেহেরবানিতে হোমিওপ্যাথিক ডক্টরস পয়েন্ট কর্তৃক আয়োজিত প্রাত্যহিক ক্লাসের ধারাবাহিকতায় আজকের উন্মুক্ত ক্লাস। এই উন্মুক্ত ক্লাসের আলোচ্য বিষয়
সামার সিজন ফেভার অ্যান্ড হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট পার্ট 1। তো এই আলোচ্য বিষয়ের উপরে আলোচনা করার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাদের সাথে যুক্ত হওয়ার তৌফিক দান করেছেন, সেই মহান রাজা রাজ মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে স্মরণ করি মানবতার মুক্তির দিশারি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং স্মরণ করি মুতাসিম হানিম্যানকে ও আজকে যারা উন্মুক্ত ক্লাসে যুক্ত হয়েছেন সকলকেই রাতের শুভেচ্ছা জানাই এবং সেই সাথে হৃদয়ের গভীর থেকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সকলে কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার ভালো আছি স্যার। আমি কি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। এমন একটি টপিক নিয়ে আমরা হাজির হয়েছি, সারা বাংলাদেশ সে দেখেন এমন কোন ফ্যামিলি নাই যে দু একজন জ্বরে আক্রান্ত হচ্ছে না। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে আমরা দেখছি যে এই যে প্রখর রোদ, তীব্র প্রখর রোদে এই সমস্ত শিশুরা আক্রান্ত, অধিকাংশ শিশুরা আক্রান্ত হচ্ছে, যার ফলে আমরা যুগোপযোগী সময় যে সমস্ত ডিজিজ দেখা দেয়, যখন যে সময়ে যে ডিজিজ দেখা দেয় সেই সময়ের প্রেক্ষিতে আমরা সেই সমস্ত মেডিসিন নিয়ে যখন আলোচনা করব, তখন আমরা যারা হোমিওপ্যাথিক চিকিৎসা দেই তখন এদের ক্ষেত্রে কিছু না কিছু উপকার আসবে। তো আমরা কথা না বাড়িয়ে চলে যাই। আসলে এখানে প্রায় 19টির মতো মেডিসিন আছে। কতগুলো মেডিসিন আছে? 19টির মতো মেডিসিন আছে। ফেভার, সামার, হট সিজন, কতগুলো মেডিসিন? 19টা মেডিসিন। প্রয়োজনে আমরা আরেকটি পর্বে কিছু মেডিসিন আলোচনা করব। আজকে পলিক্রেস্ট যে সমস্ত মেডিসিন, এই পলিক্রেস্ট মেডিসিন নিয়ে কথা বলবো। এরপরে বাকি যেগুলো থাকে আরেকটা পর্বে এসে এগুলো আলোচনা করে শেষ করবো ইনশাআল্লাহ। তো এখানে আপনারা এক নজর দেখে নেবেন যে আর্সেনিক থেকে একেবারে ভেরেটাম অ্যাল পর্যন্ত ফার্স্ট গ্রেড মেডিসিন নাই, সেকেন্ড গ্রেড মেডিসিন অনলি 9টি এবং থার্ড গ্রেড মেডিসিন 10টি। এই 19টি মেডিসিন মোটামুটি আপনারা রপ্ত করতে পারলে দেখবেন এই সিজনে আপনার জ্বরের রোগী নিয়ে মনে হয় একটুও বেগ পাওয়াতে হবে না। তো আমরা সেদিকে চলে যাই। তো আর্সেনিক অ্যাল্প কিন্তু জ্বরের জন্য খুবই চমৎকার কার্যকরী একটি মেডিসিন, খুবই চমৎকার কার্যকরী একটি মেডিসিন। বিশেষ করে জ্বর অবস্থায় তাদের কি ধরনের মানসিক লক্ষণ পরিলক্ষিত হয়? প্রচন্ড অস্থিরতা, ছটফটানি, মৃত্যু ভয় এবং সেই সাথে দিনক্ষণ সময়, কিন্তু মৃত্যুর দিনক্ষণ সময় বলে দেয় না, অনির্দিষ্ট সময়ের কথা বলে যে কোনো সময় সে মৃত্যুবরণ করতে পারে। এই ভয় তার মধ্যে কিন্তু প্রবল আকার ধারণ করে। আর জ্বর অবস্থায় তার ঠোঁট, তার জীব, যখন কোনো মানুষের মৃত্যুর ভয় তার মনে জাগ্রত থাকে, মৃত্যু ভয় যে কিছু সময় পরেই তার মৃত্যুবরণ করতে হবে, এই ভয় যখন কোন মানুষের ফিক্সড আইডিয়া হয়ে যায়, তখন কিন্তু দেখবেন সে তার উৎকণ্ঠা, দুশ্চিন্তা, উদ্বিগ্নতা, ছটফটানি, এক জায়গায় স্থির না থাকতে পারা এবং সে নিশ্চিত মারা যাবে। আর এই মারা যাওয়ার ফিক্সড আইডিয়া যখন তার তৈরি হবে, তখন কিন্তু প্রবল পিপাসা দেখা দিবে। এত প্রবল পিপাসা দেখা দিবে যে ওই মুহূর্তে মনে হয় যে সে ঘটি ঘটি পানি পান করতে পারবে, কিন্তু ঘটি ঘটি পানি পান করতে পারে না, খুব অল্প পরিমাণে পানি পান করে। তার কাছে মনে হয় যে অনেক পানি সে পানি খেয়ে ফেলতে পারবে, পান করতে পারবে, কিন্তু মূলত সে একেবারে অল্প অল্প করে পানি পান করে, 1 চুমুক 2 চুমুক নেই। কিন্তু ঠান্ডা পানি খায়, যদিও সে ঠান্ডা পানিও চাই, গরমও চাই, ঠান্ডা খাইলে তার কষ্ট যন্ত্রণা আরো বেড়ে যায়, কিন্তু গরম পানি পান করলে সে একটু কমফোর্ট ফিল করতে থাকে এবং 5 মিনিট পর পর 10 মিনিট পর পর সে পানি পান করতেছে। এমত অবস্থায় আমরা আর্সেনিককে আমরা চিন্তা করব। এখন আর্সেনিকের অধিকাংশ পেশেন্টদের আমরা দেখেছি তাদের যে জ্বরটা, এটা দ্বিপ্রহর এবং রাত প্রহরে দেখা দেয়। কখন দেখা দেয়? 12টা থেকে 12:30 অথবা 1টার মধ্যে। আবার
রাত 12টা থেকে 12:30 1টার মধ্যে দেখা দেয়, কিন্তু অন্য সময় কি দেখা দেয় না? অন্য সময়ও দেখা দেয়। যদি আর্সেনিকের রোগীদের আফটারনুনে, আমরা আসলে অনেক সময় ইন্টারন্যাশনাল টাইমটা জানি না, তো 24 ঘন্টা 24 আওয়ার্সকে আমরা যদি রেপার্টরির যে সময় দেওয়া আছে এখানে 24 আওয়ার্সকে আমরা ভাগ করি, যে রাত কখন থেকে কোন সময় পর্যন্ত, সকাল কখন থেকে কখন পর্যন্ত, এটা আমাদের ধারণাই থাকা দরকার। সকাল 6টা থেকে 9টা পর্যন্ত মর্নিং, 9টা থেকে 12টা পর্যন্ত ফরনুন, 12টা থেকে 1টা পর্যন্ত নুন, 1টা থেকে 6টা পর্যন্ত আফটারনুন। তাহলে এখানে যদি কোনো পেশেন্টের 3টায় জ্বর আসে, অর্থাৎ এখানে ইন জেনারেল কথা বলা আছে যে ফেভার আফটারনুন, অথবা লেখা আছে ফেভার মর্নিং, সিলিনেস উইথ, শীত সহ সকালে যদি জ্বর আসে, এই ক্ষেত্রেও কিন্তু আর্সেনিক ফার্স্ট এড মেডিসিন। তাহলে কোন সময় জ্বর আসছে রোগীর, এটা ইম্পর্টেন্ট। এবং জ্বর অবস্থায় রোগীর মানসিক লক্ষণ, তার চারিত্রিক লক্ষণ, তার শারীরিক লক্ষণ কেমন, সেটা ইম্পর্টেন্ট। তাহলে আফটারনুনে জ্বর আসলেও কিন্তু আমরা, অর্থাৎ 1টা থেকে 6টার মধ্যে জ্বর আসলে আর্সেনিককে চিন্তা করতে পারি। এখন ইন্টারন্যাশনাল টাইমের কথা বলতেছিলাম, 24 আওয়ার্সের কথা বলতেছিলাম। তাহলে সকাল 6টা থেকে 9টা মর্নিং, 9টা থেকে 12টা ফরনুন, 12টা থেকে 1টা নুন, 1টা থেকে 6টা আফটারনুন, 6টা থেকে রাত 10টা ইভিনিং। এখন অনেকেই রেপার্টরির পরিভাষা, রেপার্টরির যে সময়সীমা এখানে দেওয়া আছে, এখন কারো যদি 8টায় জ্বর আসে, তখন অনেকেই রুব্রিক ভুল করে ওনারা কি করেন যে এটা নাইট নেন। নো, 8টা কখন নাইট হবে না, এটা ইভিনিং হবে। 9টা এটা নাইট হবে না, এটা ইভিনিং এর মধ্যে ধরতে হবে। এনিওয়ে, তাহলে আমরা আফটারনুনে যদি শীত সহ জ্বর থাকে, তাহলে সেই ক্ষেত্রে আর্সেনিক। আমরা টাইমটা শেষ করি, এরপরে অন্যান্য বিষয়ে আসি, কারণ সময়ের গুরুত্ব কিন্তু হোমিওপ্যাথিতে অনেক বেশি। একজ্যাক্ট কোন সময়ে জ্বর আসে, এটা মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে 10টা পর্যন্ত আমরা ইভিনিং দেখলাম, কয়টা থেকে? 6টা থেকে 10টা। এবার রাত 10টা থেকে একেবারে সকাল 6টা পর্যন্ত, এটা টোটাল নাইট। এর মধ্যে বিফোর নাইট আছে, আফটার নাইট আছে। তাহলে 24 আওয়ার্সকে আমরা কি একটু বুঝে নিতে পেরেছি কিনা? এখন আমরা পরবর্তীতে আসি। তাহলে ইভিনিং এ জ্বর আসলেও কিন্তু আর্সেনিক চমৎকার কাজ করবে। ফেভার নাইট, রাত্রিকালীন সময়ে জ্বর আসলে আর্সেনিক কাজ করবে। দ্বিতীয় শ্রেণীর মেডিসিন হিসেবে আর্সেনিক এখানে আছে। ফেভার নাইট, সিলিনেস উইথ, শীত সহ রাত্রে জ্বর আসলে কেন রেপার্টরির 1280 পেজে এটা কিন্তু সেকেন্ড গ্রেড মেডিসিন হিসেবে আছে। ফেভার নাইট, ড্রাই বার্নিং হিট, রাত্রে জ্বর আসলে আমরা আর্সেনিকের রোগীদের ক্ষেত্রে কি দেখব, যে শুষ্ক জ্বালাকর উত্তাপ, শুষ্ক জ্বালাকর উত্তাপ যদি রাত্রিকালীন সময় দেখা দেয়, এই ক্ষেত্রে আর্সেনিক ফার্স্ট এড মেডিসিন। ফেভার নাইট, ড্রাই বার্নিং হিট উইদাউট থার্স্ট। এখন কখন রোগীদের পিপাসা থাকে আর কখন পিপাসা থাকে না, এটা কিন্তু আমাদের জানা দরকার। এখন যদি ল্যাডার কন্ডিশনে আসে, ল্যাডার স্টেজে আসে, এই রোগীর পিপাসা না থাকলে আপনি হয়তো কনফিউজ হয়ে যেতে পারেন। কি, যখন আর্সেনিকের রোগী অত্যন্ত দুর্বল হয়ে যায়, ক্লান্ত শ্রান্ত হয়ে যায়, শরীর একেবারেই চলে না, মানসিকভাবে শারীরিকভাবে একেবারে ভেঙে পড়ে, শেষ অবস্থায় দেখবেন আর্সেনিকের পেশেন্টদের ক্ষেত্রে পিপাসা থাকে না। তাহলে জ্বালাকার উত্তাপ থাকে রাত্রিকালীন সময়ে, কিন্তু পিপাসা থাকে না। এখন আপনি যদি মেট্রিমেডিকায় এই লক্ষণ না পান, তাহলে রেপার্টরির সাহায্য নিয়ে অবশ্যই এই লক্ষণকে গুরুত্ব প্রদান করতে হবে। আর্সেনিকের রোগীর জ্বর যখন 1 সপ্তাহ চলে যাচ্ছে, 2 সপ্তাহ চলে যাচ্ছে, দেখবেন যে একটু পুরাতন অবস্থা সৃষ্টি হলে তখন কিন্তু পিপাসা থাকে না। আমার আলোচনা কি আপনারা শুনতে পারছেন কিনা এবং বুঝতে পারছেন কিনা? না শুনতে পারলে একটু আমাকে বলবেন, সারা শব্দ দিবেন। স্যার বুঝতে পারছেন? ঠিক আছে, ওকে। এখন আসি, যদি কিনা রাত্রিকালীন সময়ে জ্বালাকার উত্তাপ থাকে, আর সেই সাথে তার দুশ্চিন্তা, উৎকণ্ঠা, উদ্বিগ্নতা, এমনকি মৃত্যুর ভবিষ্যৎবাণী করা, অর্থাৎ নির্দিষ্ট সময় না অনির্দিষ্ট সময়, যে আমাদের যে কোনো সময়ে মৃত্যুবরণ হয়ে যেতে পারে, মৃত্যুবরণ করতে পারে, এমন অবস্থায় আর্সেনিক
খুব চমৎকার কার্যকরী একটি মেডিসিন, কিন্তু দিনক্ষণ সময় একেবারে ঘন্টা পর্যন্ত বলবে, এটা কিন্তু অ্যাকোনাইটের। অ্যাকোনাইটও কিন্তু দেখবেন যে প্রচন্ড উত্তাপ আবার প্রচন্ড শীত উভয় অবস্থাতেই সে অসুস্থ হয়ে যেতে পারে। কিন্তু অ্যাকোনাইটের সাথে আমরা আর্সেনিককে কিভাবে কম্পেয়ার করব? অ্যাকোনাইট কালবৈশাখী ঝড়ের মতো আক্রমণ করে। কিভাবে আক্রমণ করে? কালবৈশাখী ঝড় যেমন হঠাৎ করে টলিয়ে মথিয়ে একেবারে লন্ডভন্ড করে দিয়ে যায় সমস্ত বাড়িঘর দৌড়। ডাক্তার ডানহামের ভাষায় বলতেছে আমি, ডাক্তার ডানহাম বলেছেন যে কালবৈশাখী ঝড়ের মতো এসে এক মুহূর্তে, এক নিমিষে, যেমন ভূমিকম্প, ভূমিধস যখন শুরু হয়, এটা কিন্তু সময় দেয় না, 1 মিনিটের মধ্যে দেখবেন যে বিল্ডিং লন্ডভন্ড হয়ে যায়, যায় না? প্রায় আমরা জাপানের দিকে একটু যদি লক্ষ্য করি, দেখবেন যে 2-3 মিনিট যখন ভূমিকম্প হতে থাকে, বড় বড় বিশাল অট্টালিকা দেখবেন যে ধসে পড়তেছে, হেলে পড়তেছে। অনুরূপ ভাবে অ্যাকোনাইটের রোগ লক্ষণ কিন্তু সেম, এইভাবে আক্রমণ করবে, সময় দিবে না। আমরা এখানে সবাই সুস্থ আছি, 70-এর উপর পার্টিসিপেন্ট, তো সবাই সুস্থ আছি। হঠাৎ করে কালবৈশাখী ঝড়ের মতো আমাকে আপনাকে এমন ভাবে আক্রমণ করবে, আপনার সময় দিবে না। এমত অবস্থায় তার মৃত্যুর সময়, দিন, ক্ষণ বলে দেবে। ডাক্তারের কাছে নিয়ে যাওয়া বৃথা, অতএব ডাক্তারের কাছে আমি যেতে চাই না। আমার বেলা 5টার সময় মৃত্যুবরণ হয়ে যাবে, আমার রাত 10টা পার হবে না। দিন, ক্ষণ, সময় যখন বলে দিবে এবং অত্যন্ত মৃত্যু ভয়, ছটফটানি, অস্থিরতা, প্রবল পিপাসা এবং ঠান্ডা পানি পান করার অদম্য স্পৃহা যখন আমরা দেখতে পারবো, তখন আমরা অ্যাকোনাইট অ্যাপ্লাই করবো। তাহলে আর্সেনিক এবং অ্যাকোনাইটকে আমরা কি পার্থক্য নিরূপণ করতে পেরেছি? অ্যানিমে যদি কিনা আমরা দেখি মিডনাইটে জ্বর আসে, ফেভার মিডনাইট 1280 পেজে ফার্স্ট এড মেডিসিন হিসেবে আর্সেনিক অবস্থান করতেছে। এই ক্ষেত্রেও কিন্তু আমরা আর্সেনিককে চিন্তা করতে পারি। মধ্যরাত্রের পরে সে যদি জ্বরে আক্রমণ করে, এমন অবস্থায় আমরা আর্সেনিকের কথা চিন্তা করতে পারি। যে সমস্ত বৈশিষ্ট্যপূর্ণ লক্ষণ আর্সেনিকের লক্ষণগুলো উল্লেখ করেছে, এই সমস্ত লক্ষণ থাকা চাই। আবার পর্যায়ক্রমিকভাবে অল্টারনেটিং উইথ সিলস, শীত সহ পর্যায়ক্রমিকভাবে কোনো পেশেন্টের জ্বর দেখা দিলে এই ক্ষেত্রেও আর্সেনিক চমৎকার কাজ করবে। আমরা যেই বিষয় নিয়ে আজকে আলোচনা করতেছি সেটা হচ্ছে ফেভার অটামনাল। এই যে আপনার সামারে অটামে যদি কারো জ্বর দেখা দেয়, এই ক্ষেত্রে 19টি মেডিসিনের মধ্যে আর্সেনিক সেকেন্ড গ্রেড একটি মেডিসিন। ফেভার বার্নিং হিট, জ্বালাকার উত্তাপ থাকবে, কিন্তু আর্সেনিকের অদ্ভুত লক্ষণ কি থাকবে? উত্তাপ থাকা সত্ত্বেও কিন্তু সে উত্তাপ চাইবে, তার সমস্ত শরীর জ্বলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, উত্তপ্ত অবস্থা, ড্রাই হিট, শুষ্ক শুষ্ক উত্তাপ থাকবে, ঘাম হতে চায় না, পারস্পিরেশন কিন্তু অ্যাবসেন্ট থাকে। তো ঘাম হতে চায় না, কিন্তু এই উত্তপ্ত অবস্থায় সে আবরণ চাইবে, এই উত্তপ্ত অবস্থায় সে গরম চাইবে, এই উত্তপ্ত অবস্থায় রোদ্রে গেলে একটু ভালো ফিল করবে। শুধুমাত্র আর্সেনিক মাথা বেদনার ক্ষেত্রে, কন্টিনিউয়াস পেইন ইন দ্য হেড, এমন অবস্থায় কন্টিনিউ যদি মাথা ব্যথা করতে থাকে, শুধু মাথা ব্যথার ক্ষেত্রে আর্সেনিক ঠান্ডা চাই, আর বাকি সকল অর্গানে কিন্তু সে গরম চাই। যদিও রেপার্টরিতে স্টমাকে কোল্ড ড্রিঙ্কস, কোল্ড ওয়াটার, ডেজার্ট ফার্স্ট গ্রেড, কিন্তু সে সহ্য করতে পারে না। গরম পানি পান করলে বরং তার একটু কষ্ট উপশমিত হয়। এমত অবস্থায় আমরা অবশ্যই আর্সেনিককে চিন্তা করব। বার্নিং হিট আফটারনুন, জ্বালাকার উত্তাপ যদি আপনার বিকালে দেখা দেয়, অর্থাৎ 1টা থেকে 6টা পর্যন্ত, এমত অবস্থায় আর্সেনিককে আমরা চিন্তা করব। বার্নিং হিট ইভিনিং, জ্বালাকার উত্তাপ সন্ধ্যাকালীন সময়ে। বার্নিং হিট নাইট, বার্নিং হিট নাইট মিডনাইট, বার্নিং হিট নাইট মিডনাইট আফটার, বার্নিং হিট আউটসাইড, কোল্ড ইনসাইড। দেখেন আউটসাইডে তার উত্তাপ, কিন্তু ইনসাইডে ভিতরে কিন্তু তার ঠান্ডা। দেখেন এটা কিন্তু আর্সেনিকের বিশাল বৈশিষ্ট্যপূর্ণ লক্ষণ। যদি কিনা আমরা দেখি আউটসাইডে জ্বালাকার উত্তাপ, হাত দিলে মনে হচ্ছে পড়ে যাবে, কিন্তু ভিতরে অর্থাৎ ইনসাইডে যদি কোল্ড থাকে, তাহলে এমন অবস্থায় আমরা আর্সেনিককে আমরা চিন্তা করতে পারি। ফেভার বার্নিং হিট, জ্বালাকার উত্তাপ, ইন্টারনাল মোস্টলি ব্লাড সিমস টু বার্ন ইনটু দ্য ভেইনস। যখন দেখবেন যে শিরার মধ্যে এমন অনুভূত হবে যে ব্লাড কি হচ্ছে, এটা জ্বালাকর অবস্থা তৈরি হবে আপনার ভেইনের মধ্যে। অধিকাংশ
পেশেন্টদের ক্ষেত্রে ইন্টারনালি আমরা যখন এমত অবস্থা দেখি যে জ্বালাকর উত্তাপ হচ্ছে, সেই ক্ষেত্রে আর্সেনিক ভালো কাজ করবে। আবার ভিতরে কোল্ড এবং বাহির উত্তাপ এমত অবস্থায় আর্সেনিক ভালো কাজ করবে। বার্নিং হিট ফার্স্ট উইথ উইথ আনকোয়েন্সেবল, অদম্য পিপাসা সহ, অতিরিক্ত পিপাসা সহ যদি জ্বালাকর উত্তাপ থাকে, এমন অবস্থায় আর্সেনিককে আমরা চিন্তা করব। কিন্তু জ্বালাকর উত্তাপ এবং অদম্য পিপাসা, কিন্তু পিপাসা থাকা সত্ত্বেও পানি পরিমাণে অল্প পরিমাণে পানি পান করবে, এক ঢোক খাবে, মনে হবে এক কলস পানি খেয়ে ফেলবে, কিন্তু এক কলস সে খেতে পারে না, এক চুমুক পানি পান করে। এমন অবস্থায় অবশ্যই আমরা আর্সেনিককে চিন্তা করব। ক্যাথেড্রাল ফিভার, সর্দি জ্বরের ক্ষেত্রে আর্সেনিক খুব চমৎকার কাজ করবে। চিল অ্যাবসেন্ট, যদি আপনার শীত ছাড়া, ফিভার উইদাউট চিল, যদি শীত ছাড়া কারো জ্বর দেখা দেয়, এমন অবস্থায়ও আর্সেনিক ফার্স্ট এড মেডিসিন। চিল অ্যাবসেন্ট আফটারনুন, বৈকালে যদি শীত না থাকে, এমন অবস্থায় আর্সেনিক ফার্স্ট এড মেডিসিন। চিল অ্যাবসেন্ট আফটারনুন 1 PM টু 2 PM, তাহলে 1টা থেকে 2টার মধ্যে, অর্থাৎ বিকাল 1টা থেকে 2টা বিকালে যদি শীত না থাকে, এমন অবস্থায় আর্সেনিক। চিল অ্যাবসেন্ট নাইট, যদি রাত্রিকালীন সময়ে শীত না থাকে, এমন অবস্থায়ও আর্সেনিক ফার্স্ট এড। চিল অ্যাবসেন্ট নাইট মিডনাইট, মধ্যরাতে যদি শীত না থাকে, এমন অবস্থায় ফার্স্ট এড। আপনারা একটু এট এ গ্লান্স একটু চোখ গোলাই নেবেন। আমরা নেক্সটে আসি। তাহলে 1টা থেকে 2টা পর্যন্ত যদি অ্যান্টিমেরিডিয়ানে হয়, দ্বিপ্রহর এবং রাত প্রহরের কথা বলেছি, 12:30 থেকে 1টা অথবা 1টা থেকে 2টা, মধ্যরাত্রে অথবা দ্বিপ্রহরে যদি তার জ্বর থাকে এবং সেই সাথে তার মানে শীত না থাকে, এমন অবস্থায় আর্সেনিক ফার্স্ট এড মেডিসিন। যখন আমরা শীত সহ জ্বর দেখা দিবে কোনো পেশেন্টের, সেই ক্ষেত্রে সেকেন্ড গ্রেড হিসাবে কিন্তু আর্সেনিক চমৎকার কাজ করতে। সম্মানিত হোমিওপ্যাথিক চিকিৎসক বৃন্দ, তাহলে এই সামার সিজনে, হট সিজনে, অটামে আমরা আর্সেনিক কেন অ্যাপ্লাই, ব্রায়োনে কেন অ্যাপ্লাই করব, বেলোডোনা কেন অ্যাপ্লাই করব, প্রত্যেকটা মেডিসিনকে যদি আমরা ইন্ডিভিজুয়ালি এটা কি পার্থক্য করতে পারি, তাহলে কিন্তু আমাদের সামনে যে কোনো পেশেন্ট আসলেই আমরা তাদেরকে চিকিৎসা দিতে পারি। কন্টিনিউ ফিভার, আবার দেখবেন যে কন্টিনিউ জ্বর আছে, কিন্তু সেটা মধ্যরাত্রির সময়, দেখবেন 1 সপ্তাহ পর, 1 মাস পর, 15 দিন পর, নির্দিষ্ট সময় অন্তর যদি জ্বর দেখা দেয়, এমন অবস্থায় অথবা নির্দিষ্ট সময় এমনও হতে পারে প্রতি বছর তার জ্বর আসে, এমন অবস্থায় কিন্তু আর্সেনিক খুব চমৎকার কাজ করবে। কন্টিনিউ ফিভার নাইট মিডনাইট আফটার, মধ্যরাত্রের পর যদি কেনা জ্বর আসছে দেখি আমরা, সেই ক্ষেত্রে আর্সেনিক। আমি গতদিনের একজন রোগীর এক্সপিরিয়েন্স শেয়ার করব। আমাদের মোল্লা মামুন ভাই আমার চেম্বারে ছিলেন। মোল্লা মামুন ভাই আছেন নাকি? তো এই জি, এই বাচ্চাটা 8 মাস ধরে জ্বর। কয় মাস ধরে জ্বর? 8 মাস ধরে জ্বর। 8 মাস জ্বর, মনে হয় প্যাথোলজিক্যাল পরীক্ষা নিরীক্ষা কমপক্ষে 15 থেকে 20,000 টাকার করিয়েছেন। ঢাকা, খুলনা, যশোর কোথাও এই বাচ্চাকে জ্বর ভালো করতে পারতেছে না। সর্বশেষ উনি বেনাপোলের থেকে একজনের রেফারেন্স নিয়ে আসছেন, তার সাথে টোটাল হিস্ট্রি নিলাম। হিস্ট্রি নেওয়ার পরে জানতে পারলাম এই বাচ্চার শরীরে এক ধরনের স্কিন ইরাপশন দেখা দিয়েছিল, উদ্ভেদ দেখা দিয়েছিল। কিন্তু এই ইরাপশন হওয়ার আগে তার ঠান্ডা, কাশি, জ্বর কিছুই ছিল না। কিন্তু এই ইরাপশন, স্কিন ইরাপশন দেখা দেওয়ার পরে তার কি হলো, ওটা সাপ্রেসড হলো। তথাকথিত আরোগ্যের নামে এক্সটার্নালি এক ধরনের অয়েন্টমেন্ট দেওয়া হলো, লোশন দেওয়া হলো এবং কিছু খাওয়ার ওষুধ দেওয়া হলো। এতে করে স্কিন ইরাপশন চলে গেল ঠিকই, কয়েকদিন পরে তার জ্বর দেখা দিল। আস্তে আস্তে এই জ্বর আর ভালো হয় না। পরীক্ষা নিরীক্ষা করে ধরা পড়েছে ব্রঙ্কো নিউমোনিয়া। তো ব্রঙ্কো নিউমোনিয়া এবং সেই সাথে প্রায়ই জ্বর থাকা, এটা কিন্তু হিস্ট্রি পেয়েছি আমরা, স্কিন ইরাপশন সাপ্রেসড হওয়ার হিস্ট্রি। এতে করে আমি অনেক হিস্ট্রি নেওয়ার পরে আমি সালফারের চিত্র পেয়েছি। সালফার দেওয়ার পরে আমি বলে দিয়েছি যে পূর্বের যে জ্বর, এই পূর্বের জ্বর আবার ফিরে আসবে এবং স্কিন ইরাপশন দেখা দিবে। তারপরে স্কিন ইরাপশন দেখা দিলে আপনারা কোনো রকম কোনো তো ওষুধ দেওয়ার কয়েক ঘন্টা পরেই
জ্বর তীব্র আকার ধারণ করছে, 103-4 উঠে গেছে। তো ওনারা আমাকে না জানিয়েই কিন্তু সাপোজিটরি অ্যাপ্লাই করছে, সাপোজিটরি দিয়েছেন। তো পরের দিন বললেন যে স্যার আমরা একটা ভুল করে ফেলেছি। কি ভুল? যে আমার ওয়াইফ, আসলে মায়ের মন তো অত্যন্ত সফট, যে বাচ্চার যখন জ্বর হয় তখন দেখবেন কিসে ভালো হবে, কিভাবে ভালো হবে, কোন চিকিৎসা নিলে দ্রুত জ্বর কমবে, কিন্তু জ্বর কমাতে গিয়ে কিন্তু উল্টা রিয়াকশন হয়। এনিওয়ে, তো 103-4 জ্বর হয়ে যাচ্ছে, অনেকেই ধৈর্য ধারণ করতে পারেন না। তো ওই বাচ্চার মাও কি করলেন, সাপোজিটরি এনে বাস জ্বর কমাই ফেললেন। কমার পরে আমি বললাম যে আপনি চরম ভুল করেছেন, কারণ মেডিসিনাল অ্যাগ্রাভেশন কখনো কোনো মেডিসিন দিয়ে, সেটা হোমিওপ্যাথিক হোক, অ্যালোপ্যাথিক হোক, অথবা অন্য কোনো চিকিৎসা হোক, এটা দিলে তখন ওই রোগী আরোগ্যের ধারা থেকে কিন্তু লাইনচ্যুত হয়ে যায়, যার ফলে ওই রোগীকে আরোগ্য করাও কঠিন হয়ে যায়। যাই হোক, ওনাকে বলে দিয়েছি জ্বর যদি আবারও বাড়ে তাহলে আপনি আর কোনো রকম কোনো মেডিসিন না দিয়ে আমাদের ফোন দিবেন। যাই হোক, তো ওষুধ দেওয়ার পরে আবারও পরের দিন রাতে জ্বর আসছে, কিন্তু অল্প ছিল। আস্তে 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 এখন মোটামুটি বাচ্চারা জ্বর নাই, আলহামদুলিল্লাহ ভালো। সালফারি যেহেতু দূরের রোগী, আমি এক ডোজ সরিনামও দিয়েছি। হ্যাঁ, সরিনাম অ্যাপ্লাই করবে না, কিন্তু সরিনাম হাতে রেখে দিবে, যেহেতু অনেক দূরের পেশেন্ট। কারণ সালফার কিন্তু অ্যাকিউটের শেষ অবস্থায় আপনার সালফার খুব ভালো কাজ করে। আর এটা আসলে অনেকেই ভেবে থাকবেন বা চিন্তা করে থাকবেন এটা ক্রনিক হয়ে গেছে। আসলে ক্রনিক যেটা, সেটা কিন্তু প্রথম দিন থেকেই কিন্তু ক্রনিক। এনিওয়ে, ওদিকে আমি না যাই। তো এখন আলহামদুলিল্লাহ বাচ্চা পরিপূর্ণভাবেই সুস্থ আছে। তাহলে আর্সেনিকের রোগীর কথা বলতেছিলাম, যদি কিনা কন্টিনিউ তার জ্বর থাকে, মধ্যরাত্রির পর এইভাবে তার 6 মাস ধরে, 1 বছর ধরে জ্বর এইভাবে যদি কন্টিনিউ কারো আসে, এমন অবস্থায় অবশ্যই আমরা একবার কি করব, আর্সেনিকের কথা আমরা চিন্তা করব। এখন আর্সেনিক ছাড়াও কিন্তু সামার সিজনে জ্বর আসলে আর অনেক মেডিসিন আছে। যদি কিনা ইন্টারমিডিয়েন্ট ক্রনিক ফিভার হয়, ইন্টারমিডিয়েন্ট ক্রনিক ফিভার, এমন অবস্থায় কিন্তু আর্সেনিক ফার্স্ট এড মেডিসিন। কোনো পেশেন্ট যদি জ্বর অবস্থায়, প্রচন্ড জ্বর অবস্থায় ভুল বকে, আমরা অনেকেই বেলোডোনা দেই, কিন্তু প্রচন্ড জ্বর অবস্থায়, একটু বাইরে কথা বলেন, প্রচন্ড জ্বর অবস্থায় ইন্টেন্স হিট আছে, এখন এই সাথে সে ভুল বকতেছে, প্রলাপ বকতেছে, আমরা অনেকেই কি করি, জ্বরের উত্তাপ কমানোর জন্য অ্যাকোনাইট, বেলেডোনা সহ আরো ফেব্রিন, যারা মানে বায়োকেমিক অ্যাপ্লাই করেন ওনারা বায়োকেমিকও দেন, হার্বাল, ওই সাথে হোমিওপ্যাথিক বিভিন্ন কোম্পানির বিভিন্ন মেডিসিন, এইগুলো দিয়ে কিন্তু জ্বর কমানোর চেষ্টা করে। কিন্তু আমি বলবো, যদি কিনা আর্সেনিকের সিমটম থাকে, প্রচন্ড হিট আছে, কিন্তু সেই সাথে সে প্রলাপ বকে, তাহলে অবশ্যই একবার আমরা আর্সেনিককে আমরা চিন্তা করব। ইন্টারমিডিয়েট ক্রনিক ফিভারের ক্ষেত্রে ঘুরে ঘুরে বারবার জ্বর আসতেছে, এই ক্ষেত্রেও কিন্তু আমরা আর্সেনিকের কথা আমরা চিন্তা করব। যে সমস্ত পেশেন্ট কে আমরা দেখব যে ঘাম একেবারেই হয় না, টোটালি ঘাম দেখা দেয় না, এমন অবস্থায় আমরা আর্সেনিককে আমরা চিন্তা করব। এবং আর্সেনিকের জ্বর অনেক সময় দেখবেন যে ইরেগুলার স্টেজ থাকে, অবস্থায় আমরা আর্সেনিককে আমরা চিন্তা করব। আমি কেন রেপার্টরি থেকে জ্বরের উপরে আর্সেনিকের যত কথা, বিশেষ করে ফার্স্ট গ্রেড এবং সেকেন্ড গ্রেড যে লক্ষণগুলো আছে, সেই লক্ষণগুলোই কিন্তু আমি এখানে নিয়ে এসেছি। কখনো কোনো পেশেন্টকে আমরা যদি সামার সিজনে, হট সিজনে যদি মানে জ্বর হতে দেখি, আর্সেনিক সেকেন্ড গ্রেড মেডিসিন গুলোর মধ্যে একটি। আবার আর্সেনিকের রোগী তারা কিন্তু কি করতে চাই, আনকাভারিং করলে কমফোর্ট ফিল করে। আর্সেনিকের রোগীদের ক্ষেত্রে অনাবৃত রাখলে সে কমফোর্ট ফিল করে। আনকাভারিং ডিজায়ার, এই ক্ষেত্রেও কিন্তু সেকেন্ড গ্রেড মেডিসিন। আর্সেনিকের রোগীদের ক্ষেত্রে জন্ডিসের মানে ইয়েলো ফিভার, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা আর্সেনিককে চিন্তা করতে পারি। এখন বেলোডোনার সাথে আর্সেনিককে কিভাবে চিন্তা করব? আমরা ইতিমধ্যে অ্যাকোনাইট এবং আর্সেনিকের কথা বলেছি, এখন বেলোডোনার সাথে আর্সেনিক কিভাবে ডিফারেন্সিয়েট করব? বেলোডোনা কিন্তু হঠাৎ করে আসে, অ্যাকোনাইটও হঠাৎ করে আসে, কিন্তু অ্যাকোনাইট এবং বেলোডোনার পার্থক্য কিন্তু টোটালি ডিফারেন্ট। যখন বেলোডোনা রোগীর জ্বর আসবে, হঠাৎ করে আসবে, কিন্তু দীর্ঘক্ষণ থাকবে না। কি দীর্ঘক্ষণ থাকবে? দীর্ঘক্ষণ থাকবে না। হয়তো দেখবেন কারো ক্ষেত্রে
আধা ঘন্টা, কারো ক্ষেত্রে 1 ঘন্টা। কিন্তু যতক্ষণ জ্বর থাকবে প্রচন্ড উত্তাপ থাকবে এবং উপরের অংশ আপার পার্ট অত্যন্ত উত্তপ্ত থাকবে, লোয়ার পার্ট একটু কোল্ড থাকবে। দেখবেন মাথা এত উত্তপ্ত হাত দেওয়া যাচ্ছে না, সমস্ত শরীর এত উত্তপ্ত হাত পুড়ে যাচ্ছে, কিন্তু লোয়ার এক্সট্রিমিটিস নিচে অঙ্গ প্রত্যঙ্গ একটু ঠান্ডা অনুভূত হবে। এমত অবস্থায় আমরা অবশ্যই বেলেডোনার কথা চিন্তা করব। বেলেডোনার জ্বর দেখবেন 24 ঘন্টায় দেখবেন যে কয়েকবার এইভাবে থেমে থেমে জ্বর আসছে। অ্যাপিয়ার সাডেনলি, ডিসঅ্যাপিয়ার সাডেনলি, হঠাৎ করে আসে আবার চলে যায়, হঠাৎ করে জ্বর আসে আবার চলে যায়। কিন্তু জ্বর থাকা অবস্থায় তার সমস্ত মুখমণ্ডল রক্তিমাভাব অবস্থা দেখা দিবে, তার ঠোঁট লাল হয়ে যাবে, তার জিভ লাল থাকবে, জিভ পরিষ্কার থাকে অধিকাংশ ক্ষেত্রেই। কিন্তু পানি অল্প অল্প পরিমাণে পানি পান করে, সেটা স্মল কোয়ান্টিটিস, অল্প পরিমাণে পানি পান করে বেলেডোনা। এমত অবস্থায় আমরা অবশ্যই বেলেডোনার কথা আমরা চিন্তা করব। যদি এই হঠাৎ করে জ্বর দুপুরে 1টা থেকে আপনার 6টার মধ্যে অর্থাৎ আফটারনুনে দেখা দেয়, এর মধ্যে 1 ঘন্টা জ্বর থেকে আবার চলে যায়, আবার আসে, 3-4 বার যাওয়া আসা করে, আবার সন্ধ্যায় আসে, এইভাবে আসা যাওয়া করতে থাকলে অবশ্যই আমরা বেলেডোনার কথা আমরা চিন্তা করব। কিন্তু বেলেডোনার রোগীর দেখবেন যে ড্রাই বার্নিং হেড থাকে, শুষ্ক জ্বালাকর উত্তাপ থাকে, রাত্রিকালীন সময়ে শুষ্ক জ্বালাকর উত্তাপ। আর যদি প্রচন্ড পরিমাণে এই উত্তপ্ত অবস্থায় সে ভুল বকতে থাকে এবং চোখের সামনে মনে হয় সে ভূত দেখতেছে, চোখের সামনে কোনো অলিক কল্পনায় সে কিছু দেখতেছে যে ভূত গেল, ভুল বকতে থাকে, আবল তাবল বকতে থাকে জ্বরের প্রকোপে, এবং রক্তিমাভাব অবস্থা দেখা দেয়, ঠোঁট লাল হয়ে যায়, মুখমণ্ডল লাল হয়ে যায়, চোখ লাল হয়ে যায়, একদম রক্তিম অবস্থা, রক্তিমাভ অবস্থা দেখা দিবে। এই ক্ষেত্রে ফ্লাশেস অফ হিট, স্পেশালি ফেস অন ফেস, দেখবেন যে উত্তাপের উৎসার বয়ে যাচ্ছে সমস্ত শরীর থেকে, কিন্তু রক্তিমাভাব অবস্থা দেখা দিবে মুখমণ্ডলে, তার ঠোঁট লাল হয়ে যাবে, চোখ লাল হয়ে যাবে, অল্টারনেটিং উইথ চিল, পর্যায়ক্রমে যদি শীতসহ জ্বর আসে, এই ক্ষেত্রে আমরা বেলেডোনাকে চিন্তা করতে পারি। যদি ঘামসহ পারস্পিরেশন উইথ, ঘামসহ রাত্রিকালীন সময়ে যদি জ্বর দেখা দেয়, এই ক্ষেত্রে আমরা বেলেডোনার কথা চিন্তা করতে পারি। অল্টারনেটিং উইথ চিলিনেস, ড্রাই বার্নিং হেড, জ্বালাকার উত্তাপ, শুষ্ক উত্তাপ, সেই সাথে আমরা যদি পর্যায়ক্রমে তার শীত এবং জ্বালাকার উত্তাপ, শুষ্ক উত্তাপ দেখতে পারি, তাহলে অবশ্যই বেলেডোনার কথা আমরা চিন্তা করতে পারি। সন্ধ্যায়, রাত্রে আবার পর্যায়ক্রমিক ভাবে বার্নিং হিট অল্টারনেটিং উইথ চিলিনেস, শীতভাব সহ পর্যায়ক্রমে জ্বালাকর উত্তাপ দেখা দিলে এই ক্ষেত্রে বেলেডোনা ফার্স্ট এড মেডিসিন। সম্মানিত হোমিওপ্যাথিক চিকিৎসক বৃন্দ, এই যে বেলেডোনা, অ্যাকোনাইট, আর্সেনিককে যেভাবে ডিফারেন্সিয়েট করেছি, আপনাদের মনে হয় একটু মনোযোগের সাথে এগুলো শুনলে মনে হয় মেডিসিন সিলেকশন করার ক্ষেত্রে ভুল হবার কথা নয়। যে সমস্ত পেশেন্টকে আমরা দেখব প্রচন্ড উত্তাপ, আমরা এই প্রচন্ড উত্তাপের কথা কিন্তু আর্সেনিকেও বলেছি। প্রচন্ড উত্তাপ আছে যে ইন্টেন্স হিট উইথ কনভালশন, যখন বাচ্চাদের খিঁচুনি হয়, দেখবেন শিশুদের ক্ষেত্রে যারা ওভার সেন্সিটিভ হয়, যারা ওভার সেন্সিটিভ পেশেন্ট, 102 উত্তাপ উঠলেই কিন্তু খিঁচুনি শুরু হয়ে যায়। আমি কোন এক সময়ে একজন লেকচার দিচ্ছেন, তো উনি বললেন যে উত্তপ্ত অবস্থায়, প্রচন্ড জ্বর অবস্থায় সাপোজরি উনি ব্যবহারের পক্ষে, আমি ব্যবহারের বিপক্ষে। তো আমি একটা, যেহেতু বেলেডোন আলোচনা করতেছি, আমি একটা রোগীর হিস্ট্রি বলি, তাহলে অবশ্য মনে থাকবে। এই মেয়েটার বয়স 9 থেকে 10 বছর, কয়েকদিন ধরে জ্বর, কয়েকদিন ধরে এই জ্বর কোনো রকম কমতেছে না, 10-15 দিন ধরে সাফার করতেছে। তো একটা পর্যায়ে এই জ্বর অ্যালোপ্যাথিক চিকিৎসা নিতে নিতে উচ্চ অ্যান্টিবায়োটিক অ্যাপ্লাই করে করে জ্বর চলে গেছে, কিন্তু পরবর্তী পর্যায়ে তার পেট ব্যথা দেখা দিচ্ছে। কি দেখা দিচ্ছে? পেট ব্যথা দেখা দিয়েছে। তো পেট ব্যথা দেখা দিয়েছে। তো পেট ব্যথা দেখার পরে এই পেট ব্যথা আর কোন রকম কমে না, কমতেছে না, কোন রকম কমতেছে না। সর্বশেষ
তো এই পেট ব্যথা কোনো রকম আর কমার কোনো লক্ষণ নাই। হিস্ট্রি নিয়ে বেলোডোনার চিত্র পাইলাম। কিভাবে হিস্ট্রিটা নিয়ে আমি জানতে পারলাম যে পূর্বে যখন জ্বর আসতো তখন কিন্তু হঠাৎ করে আসতো, হঠাৎ যেত। এই জ্বর কোনো রকম কমতেছিল না, অ্যালোপ্যাথি চিকিৎসা নিয়ে নিয়ে ওইটা কমে গেছে। বাট পেট ব্যথাও কিন্তু বেলোডোনার মতো হঠাৎ করে আসে, হঠাৎ চলে যায়, দীর্ঘক্ষণ থাকে না। যখন আসে তীব্র আকার ধারণ করে এবং কান্নাকাটি করতে থাকে। তো বর্তমান যে সিমটম সেটাও বেলোডোনা, অতীতের যে জ্বরের সিমটম সেটাও বেলোডোনা। তাহলে দুইটা যখন সিমিলার হয়েছে আমি বেলোডোনা অ্যাপ্লাই করেছি। তো আমি বললাম যে পূর্বের জ্বর কিন্তু ফিরে আসবে। পূর্বের জ্বর ফিরে আসলে এমত অবস্থায় জ্বর যদি 105ও হয় আপনি অন্য কোনো মেডিসিন অ্যাপ্লাই করবেন না। তো আমাকে একজন কাউন্টার দিলেন যে 105 যদি হয়, 104 যদি জ্বর হয়ে যায়, এমত অবস্থায় যে বাচ্চার খিঁচুনি হয়, তাহলে আপনি কি করবেন? সাবজুরি অ্যাপ্লাই করবেন? আমি বলছি নো, এটা বন্ধ করার কোনো বিধান নাই। কারণ হেরিংস ল অফ কিওর, যেটা আমরা জেনেছি বুঝেছি যে পূর্বের রোগ লক্ষণ যদি ফিরে আসে তাহলে অবশ্যই অবশ্যই ওটাকে কোনো রকম সাবসাইড করা যাবে না, মেডিসিনাল অ্যাগ্রাভেশনকে কোনো রকম ভাবে বন্ধ করার কোনো সুযোগ থাকবে না। তো আমি বলেছি এই জ্বর সর্বোচ্চ 5-7 ঘন্টা থাকতে পারে, তারপরে জ্বর অটোমেটিক্যালি কমে যাবে। পেট ব্যথা আগে কম হয়েছে, তাহলে যেদিক থেকে আক্রমণ করে তার উল্টা ধারায় পেশেন্ট ভালো হয়। তাহলে জ্বর আগে ভালো হবে না পেট ব্যথা আগে ভালো হবে? পেট ব্যথা আগে ভালো হবে। পেট ব্যথা ভালো হয়ে জ্বর দেখা দিল, আমি বললাম যে জ্বর সম্ভবত 5-7 ঘন্টা থাকতে পারে, তারপরেই আস্তে আস্তে সে সুস্থ হতে থাকবে। তো আলহামদুলিল্লাহ বেলোডোনা দেওয়াতে পেটের ব্যথা ফিরে আসলো, পেটের ব্যথা কম হলো এবং জ্বর ফিরে আসলো। জ্বর ফিরে এসে 5-7 ঘন্টা পরে আস্তে আস্তে স্বাভাবিক পর্যায়ে চলে আসলো। এই হলো হিস্ট্রি। এখন কোনো পেশেন্টকে আমরা যদি দেখি এখানে যে ইন্টেন্স হিট উইথ কনভালশন, খিঁচুনি শুরু হচ্ছে, এখন খিঁচুনি সহ যদি প্রচন্ড উত্তাপ থাকে, আপনি সুনির্বাচিত সুনির্দিষ্ট ওয়েল সিলেক্টেড রেমেডি দেওয়ার পরে মেডিসিনাল অ্যাগ্রাভেশন হলো, ওই অ্যাগ্রাভেশন যখনই কমাবেন ওই রুগীকে দেখবেন আর আপনি নিয়ন্ত্রণ করতে পারতেছেন না। এমন অসংখ্য কেস আমাদের কাছে আসে। এনিওয়ে, জ্বর অবস্থায় প্রচন্ড উত্তাপ অবস্থায় ভুল বকতে থাকে এবং ভূত আছে, তার চোখের সামনে কি যেন আছে, এই ধরনের অলিক একটা ধারণা, একটা হ্যালুসিনেশন, একটা ডিলিউশন, ইলুশন, এগুলো যদি দেখা দেয় এমন অবস্থায় আমরা বেলেডোনাকে আমরা চিন্তা করবো। ইন্টেন্সিভ অফ দ্য হেড অ্যান্ড ফেস বডি কোল্ড, এই যে আমি যে কথা বলতেছিলাম যে প্রচন্ড উত্তাপ, প্রচন্ড জ্বর, কিন্তু উত্তপ্ত থাকে মাথা, মুখমণ্ডল, মাথা এবং মুখমণ্ডল, কিন্তু বডি থাকবে বিশেষ করে লোয়ার এক্সট্রিমিটিস আপনার কোল্ড থাকবে। এমন অবস্থায় অবশ্যই অবশ্যই আমরা বেলেডোনার কথা আমরা চিন্তা করব। কখনো কোনো পেশেন্টকে যদি একটানা লং লাস্টিং থাকে যে 5 ঘন্টা একটানা জ্বর আছে, ওটাও কিন্তু হঠাৎ আসে হঠাৎ যাওয়া। এখন আপনি শুধু আধা ঘন্টা পর পর জ্বর আসলো আবার কমে গেল আবার আসলো, এর মানে কিন্তু সাডেনলি অ্যাফেয়ার ডিসঅ্যাপিয়ার সাডেনলি, এটা কিন্তু নয়। এটা কিন্তু 5 ঘন্টা পরেও হতে পারে এবং 7 ঘন্টা পরেও হতে পারে যে একটানা 5 ঘন্টা জ্বর, লং লাস্টিং হিট, এবং 5 ঘন্টা পরে আবার জ্বর কমে গেল, হয়তো আধা ঘন্টার মতো কমে গেল, আবার একটানা 5 ঘন্টা জ্বর। এমন অবস্থায়ও কিন্তু বেলেডোনা খুব চমৎকার কার্যকরী একটি মেডিসিন। যখন আপনি বেলেডোনা অ্যাপ্লাই করলেন, বেলেডোনা অ্যাপ্লাই করার পরে মোটামুটি 2-1 দিন ভালো, আবার পুনরায় জ্বর আসলো, আবারও বেলেডোনা অ্যাপ্লাই করলেন, করে আবারও 2-1 দিন পরে দেখলেন জ্বর ভালো হয়ে গেল। এইভাবে 1 সপ্তাহ সময় অতিক্রান্ত হয়ে যাচ্ছে, কিন্তু হুবহু বেলেডোনার সিমটম নিয়েই কিন্তু বারবার জ্বর দেখা দিচ্ছে। এমন অবস্থায় তখন কিন্তু আর বেলেডোনা দিলে কাজ করবে না। কাজ করবে? এমন অবস্থায় কি বেলেডোনা দিলে কাজ করবে? না স্যার, করবে না স্যার। না স্যার, কাজ কি করবে মেডিসিন না দিতে স্যার। হবে? কি মেডিসিন দিতে হবে বলেন তো একটু। স্যার সালফার দেওয়া যেতে পারে স্যার, 1 ডোজ সালফার। না, স্যার, সালফার না, বেলেডোনা বেলেডোনার হুবহু লক্ষণ নিয়ে আসে। এমন অবস্থায় বেলেডোনার ক্রনিক হচ্ছে ক্যালকিরেকার। বেলেডোনার ক্রনিক মেডিসিন কি? ক্যালকিরেকার। একটু নোট করে রেখেন আপনারা। এমন অবস্থায় আমরা ক্যালকিরেকারকে আমরা চিন্তা করবো। সিসি
তাহলে বেলোডোনা রোগীর ক্ষেত্রেও কিন্তু শুষ্ক উত্তাপ থাকে, ঘাম হতে চায় না, পারস্পিরেশন অ্যাবসেন্ট, আবার ঘাম সহ রাতে জ্বর দেখা দিতে পারে, সেই ক্ষেত্রেও কিন্তু বেলোডোনা হতে পারে। রিমিটেন্ট ফিভার বলেন, ইন্টারমিডিয়েন্ট ফিভার বলেন, এমত অবস্থায়ও বেলোডোনা চমৎকার কাজ করতে পারে। সেপটিক ফিভার হলেও আমরা বেলোডোনাকে আমরা চিন্তা করতে পারি। তাহলে বেলোডোনা রোগীকে আমরা যখন কি করব, আনকাভারিং, এটা সে অ্যাভারশন করে, অ্যাভারশন টু আনকাভার, সে তাকে মানে খোলা রাখলে এটা বিরক্তি ফিল করে, বরং সে ঢাকা চাই। কি চাই? আনকাভারিং যখন থাকে, শরীরটা খোলা থাকে, পোশাক আশাক থাকে না, তখন তার শীত করে জ্বর আসে। এমন অবস্থায় আমরা বেলোডোনাকে চিন্তা করতে পারি। এখন বেলোডোনার সাথে ব্রায়োনিয়া এবং আর্সেনিককে আমরা কম্পেয়ার করব। তাহলে আমরা আর্সেনিক, বেলোডোনা, ব্রায়োনিয়া, এখন এই কয়েকটা মেডিসিন আজকে পার্থক্য করি, যেহেতু সময় অল্প আছে। ব্রায়োনিয়ার রোগীর জ্বর আসলে তাদের ক্ষেত্রে কি লক্ষণ দেখা দিবে? খুব প্রমিনেন্ট সিমটম আগে একটা লক্ষণ বলে দেই। বেলোডোনার জ্বরের রোগীর ক্ষেত্রে পানি ছাড়া আর সকল খাবার তার কাছে তিতাবোধ মনে হবে। পানি পান করলে এই তিতা আর থাকে না। দুইটা মেডিসিন আছে, সরিনাম এবং ব্রায়োনিয়া। সরিনাম শীতকাতর, ব্রায়োনিয়া গরম কাতর। এখন আসি, ক্ষেত্র বিশেষে শীতকাতর হতে পারে। তো জ্বর অবস্থায় মুখে তিত ভাব, কোনো কিছু খেতে ভালো লাগে না, শুধু পানি পান করতে চাই, এবং অনেকক্ষণ পর পর, 2 ঘন্টা 1 ঘন্টা পর পর, এবং লং ইন্টারভ্যালস টাইম থাকবে, এবং অল্প পরিমাণে না, অনেক বেশি পরিমাণে, লার্জ কোয়ান্টিটিজ, জ্বর অবস্থায় অনেক বেশি পরিমাণে আধা কেজি 1 কেজি পানি পান করবে, এবং পানিটাই তার কাছে একটু খেতে ভালো লাগে, পানি পান করতে ভালো লাগে, আর সকল খাবার তার কাছে তিতাবোধ মনে হয়। তার জ্বর অবস্থায় ঠোঁট শুকিয়ে যাওয়া, মুখ শুকিয়ে যাওয়া, জিভ শুকিয়ে যাওয়া, সকল অরিফিস, অল অরিফিস ইজ আর ড্রাই, দেখো সকল অরিফিস কি ড্রাই হয়ে যাচ্ছে। এত পানি পান করার পরেও কিন্তু তার ঠোঁট শুকিয়ে যায়, এবং পায়খানা যখন হয় দেখবেন মোটা আকারে হতে থাকে, এবং ঝামার মতো পায়খানা হতে থাকে। এত বেশি মোটা আকারে মনে হচ্ছে এই পায়খানাকে পুড়িয়ে দেওয়া হয়েছে, ইটের মতো, যেমন ইট পোড়াতে পোড়াতে ঝামা হয়ে যায়, অনুরূপ ভাবে ব্রায়োনিয়া রোগীদের ক্ষেত্রেও কিন্তু এই মলটা ঝামার মতো হয়ে যায়। এমন অবস্থায় আমরা ব্রায়োনিয়ার কথা চিন্তা করব। তো ব্রায়োনিয়ার রোগীদের চুপচাপ থাকতে স্বাচ্ছন্দ্য বোধ, চুপচাপ থাকতে চাই, একেবারে নিরিবিলি, কোনো রকম কথাবার্তা বলুক, তাকে বিরক্ত করুক, তাকে এসে তার সাথে কথা বলুক, এটা সে চায় না। এমন অবস্থায় আমরা ব্রায়োনিয়ার কথা আমরা চিন্তা করব ব্রায়োনিয়ার রোগীদের ক্ষেত্রে। তাহলে এই সমস্ত লক্ষণ পাইলেই আমরা ব্রায়োনিয়াকে চিন্তা করবো। ব্রায়োনিয়া রোগী কন্টিনিউ থাকে, এবং দেখবেন যে তার জ্বরটাও কিন্তু ধীরে 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 এইভাবে আসতেছে, তার রোগও ধীরে ধীরে যায়। টাইফয়েড বলেন, টাইফাস বলেন, তো কন্টিনিউড ফিভার যখন আমরা দেখব, তখন অবশ্যই আমরা ব্রায়োনিয়াকে আমরা চিন্তা করব। তো ব্রায়োনিয়ার রোগীর জ্বর অবস্থায় কি হয় দেখবেন, সেও কিন্তু ভুল বকে, কিন্তু কি ধরনের ভুল বকে, কি ধরনের প্রলাপ বকে, সে যে বিষয় নিয়ে কাজ করে, যে পেশায় সে নিয়োজিত, যদি সে ডাক্তারি করে, রোগ সংক্রান্ত বিষয়ে, রোগী সংক্রান্ত বিষয়ে, তার চেম্বার সংক্রান্ত বিষয়ে কথাবার্তা বলতে থাকবে। যদি সে উকিল হয়, তার কেস কাসের বিষয়ে, তাকে ফাইল সাবমিট করতে হবে, তাকে কোর্টে যেতে হবে, এই ধরনের ভুল বকতে থাকে। আর ঘুমের ঘরে সে বলতে থাকে, আমি বাড়ি যাব, আমি বাড়ি যাব, আমি বাড়ি যাব, এই কথা কিন্তু ব্রায়োনিয়া বলতে থাকে। মনে থাকবে আপনাদের? সে বাড়ির প্রতি তার টান থাকে, বাড়ির প্রতি কি থাকে, টান থাকে, এবং হোম সিকনেস থাকে। কোথাও গেলে দেখবেন সে দ্রুত বাড়ি চলে যেতে চায়, সে ওখানে থাকতে চায় না। যদি সে ক্ষেত খামার নিয়ে কাজ করে, গরু ছাগল হাঁস মুরগি এগুলো নিয়ে কাজ করে, ওইগুলো বিষয়ে সে কথা বলবে। যদি সে ব্যাংকার হয়, তো তার ক্লায়েন্ট নিয়ে সে কথাবার্তা বলবে, হিসাবাদি করতেছে এগুলো নিয়ে কথা বলবে। যেই বিষয়ে নিয়োজিত, ওই পেশা সংক্রান্ত বিষয়ে, অর্থাৎ বৈষয়িক বিষয়ে সে ভুল বকতে থাকবে। এমন অবস্থায় আমরা অবশ্যই ব্রায়োনিয়ার কথা আমরা চিন্তা করব। সম্মানিত হোমিওপ্যাথি চিকিৎসক বৃন্দ, আজকে আমরা এই যে 19টা মেডিসিনের মধ্যে
পলিক্রেস যে রেমেডিগুলো আছে এই রেমেডিগুলোর মধ্যে 3-4টি যে পার্থক্য করেছি এই পার্থক্য যদি আপনারা একটু স্মৃতিপটে গেঁথে রাখতে পারেন অবশ্যই আপনাদের প্র্যাকটিসে বিশেষ করে এই উত্তপ্ত ওয়েদারে সামার সিজনে হট সিজনে অটামে জ্বর দেখা দিলে এই কথা আপনার চিন্তা করে অন্য মেডিসিনও আসতে পারে অবশ্যই স্পেসিফিক ভাবে কোনো এইভাবে বলার সুযোগ নাই যে এই 19টি মেডিসিনের মধ্যেই কিন্তু আপনাদের সীমাবদ্ধ থাকতে হবে এটা কিন্তু নয় তো সকলকে ধন্যবাদ জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে সকলের দীর্ঘায়ু কামনা করে আজকের মতো আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন কোনো কোশ্চেন থাকলে আপনারা কোশ্চেন করতে পারেন স্যার আজকে কি আমাদের ক্লাস হবে আপনাদের ক্লাসের বিষয়ে আমি অবশ্য মোল্লা মামুন ভাইকে বলেছি যে আমি প্রশ্ন আর উত্তর দিয়ে দিব দেখি আজকে সময় পাই নাই তো আগামীকাল প্রশ্ন উত্তর দিলে ওগুলো একটু পড়াশোনা করে আসবেন ফার্স্ট ব্যাচ এবং সেকেন্ড ব্যাচ যারা আছেন প্রশ্ন উত্তর সব সাবজেক্টের প্রশ্ন উত্তর দিয়ে দিব সামনে মাসের 15 তারিখের দিকে অর্থাৎ সেকেন্ড উইকে আমরা পরীক্ষা নিব আপনারা প্রস্তুতি নেবেন আজকের বিষয়ে কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন জি আমরা আর্সেনিক কথা বলাই নিয়ে অনেক কথা বলে দিই আর বাকি পরীক্ষাগুলো দ্বিতীয় পর্ব আলোচনা করব জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ জি স্যার একটু যখন আপনি বলতেছিলেন যে বেলোডোনার ক্রনিক হচ্ছে ক্যালকেরিয়া কার্ভ ওই সময় একটু নেটওয়ার্কের প্রবলেমের কারণে আমি পুরোটা বুঝতে পারিনি এটা প্রয়োগ ক্ষেত্রে ওটা কখন ওই পার্টিকুলার কি আপনি যদি একবার একটু রিপিট করেন জি আসলে প্রয়োগ পদ্ধতি যেটা ওষুধের প্রয়োগ পদ্ধতি এটা কিন্তু অনেক বেশি জ্বর থাকলে ওই উত্তপ্ত অবস্থায় প্রচন্ড জ্বর অবস্থায় ওষুধ প্রয়োগ না করে একটু যখন কম থাকবে তখন ওষুধ প্রয়োগ করা এটা একটা বিষয় আর আরেকটা হচ্ছে বেলোডোনার ক্রনিক মেডিসিন ক্যালকেরিয়া কার্ভ তো বেলোডোনার ক্রনিক ক্যালকেরিয়া কার্ভ যদি হুবহু বেলোডোনার সিমটম নিয়ে আসে হুবহু বেলোডোনার সিমটম বেলোডোনা অ্যাপ্লাই করতেছেন পাওয়ার সেন্স করতেছেন এই ক্ষেত্রে কাজ হচ্ছে না তো এমন অবস্থায় বেলোডোনার ক্রনিক ক্যালকেরিয়া কার্ভ খুব চমৎকার কাজ করবে কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন মোল্লা মামুন ভাই জি আপনি জিজ্ঞেস করতে পারেন অবশ্যই রাত 10টার পরে মনে হয় 10:30টায় হোমিও উদ্দীপনা একটা ক্লাস আছে সেখানে হচ্ছে আমার টপিক হচ্ছে কমপ্লিকেশন অফ দ্য ডিজিজেস এন্ড হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট এই বিষয়ে স্যার আমাদের একইভাবে দেখা যায় উদ্দীপনা 10টাতে আপনার ক্লাস দেখলাম স্যার 10টায় ও তাহলে 10টা বেজে গেছে আমি অবশ্যই সংক্ষিপ্ত পরিসরে আমি সেখানে ক্লাস নেওয়ার জন্য ঢুকবো আর কি জি সালাম আলাইকুম স্যার আমি একটা কথা বলতে স্যার স্যার এটার বাইরে সেটা হচ্ছে সেকেন্ড ব্যাচে স্যার আমি কোনো গ্রুপে কিন্তু আমাকে অ্যাড করা হয় নাই স্যার আমি কিন্তু কোনো